মর্নিং ফ্রম দীঘা। যদিও সূর্যোদয় অনেক আগে উঠে হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হলো। মেঘের বুক চিরে কি সুন্দর সূর্যটা উঠছে দেখুন। এখন ভাটা চলছে, সমুদ্র অনেকটাই পেছনে। স্নান করার আইডিয়াল টাইম, কিন্তু আজকে আর করবো না, বিকজ আজকে ব্যাক করবো, আবার আসবো। তো সামনেই 251 কিলোমিটার ডিস্টেন্স আমার বাড়ি থেকে, কাজে অসুবিধা নেই। এটা হচ্ছে ওল্ড দীঘা। তবে এসে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো, এখানে 29-30 তারিখে সম্ভবত সিএমের একটা প্রজেক্ট আছে, যে একটা মন্দির উদ্বোধন হবে জগন্নাথ দেবের মন্দিরের, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই মন্দিরটা উদ্বোধন হচ্ছে, যার জন্য এখানে সাজো সাজো রথ। কিন্তু আমি এবং রাস্তা গেট তৈরি হচ্ছে, একটা বড় গেট তৈরি হচ্ছে, যার ফলে ওল্ড দীঘা নিউ দীঘা আসতে গিয়ে পর্যটকরা সমস্যায় পড়ছে এবং অটো ফ্যামিলি প্রতি 150-200 এরকম যা হাঁকাচ্ছে, গ্রামের মধ্যে দিয়ে নিয়ে আসতে হচ্ছে। কাজে আমি সাজেস্ট করব, যারা এই মুহূর্তে আসবেন দীঘাতে, নিউ দীঘা ইজ দ্য বেস্ট অপশন। ওল্ড দীঘার থেকে নিউ দীঘা হচ্ছে বেস্ট অপশন। ওল্ড দীঘায় বোল্ডার ফেলে আরও পিছনে সরিয়ে স্নানের জায়গাটাকে অনেক পিছনে নিয়ে গেছে। এটা মোটামুটি দেখুন কোন জায়গায় স্নানের জায়গাটাকে নিয়ে গেছে সেটা দেখাচ্ছে। মেন জায়গাটা ছিল ওই দিকে, সিহক থেকে আরম্ভ করে ওইখানে এত বোল্ডার ফেলেছে, যার ফলে আপনার স্নানের জায়গাটা আপাতত এইদিকে নিয়ে গেছে। এই দেখুন রাস্তাটা কোথায় কত দূর চলে এসছে। এইদিকে সচরাচর বিগত দিনে আমি যখন দীঘাতে এসেছিলাম, অনেকবার এসেছি, যে এই জায়গাটায় স্নানের জায়গা করেছে। এই জায়গাটা বসার জায়গা করেছে সুন্দর, এটা ভিউ পয়েন্ট করেছে। মাঝিরা যাচ্ছে সব মাছ ধরতে। এই জায়গাটাকে এখন নতুন ওল্ড দীঘা স্নানের জায়গায় করেছে। দেখুন এখানে বসে আপনি সূর্য মোটামুটি উঠে গেছে মেঘের বুক চিরে। এন্টার জায়গাটাকে এখন নতুন স্নানের জায়গা করেছে। কালকে এখানে স্নান করেছি আমরা। এই জায়গাটাও বোল্ডার ফেলেছে, এই জায়গাটায় বারবার করে আসতে বারণ করছি, যতটা দূরে যাওয়া যায় এখান থেকে, যতটা দূরে যাওয়া যায় স্নান করতে বলছে। মানে পিছতে কোন জায়গায় নিয়ে গেছে দেখুন। এটা কিন্তু এখানে কিন্তু লোকালিটি বেশি, এখানে কিন্তু হোটেল নেই। দেখুন চারিপাশে ম্যাক্সিমাম লোকাল লোকেদের জায়গা, এখানে বাড়িঘর রয়েছে। কাজে আমার মতে বেস্ট অপশান নিউ দীঘা। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আপনারা করবেন না যদি রিসেন্টলি দীঘাতে আসেন, আসবেন মনে করেছেন। আসেন যারা, তারা তো ভুল করেই ফেলেছেন আমার মতো ওল্ড দীঘায়। কিন্তু যারা আসবেন মনে করছেন দীঘাতে, তাদের কাছে নিউ দীঘা ইজ দ্য বেস্ট অপশান। সমুদ্র কত দূর চলে গেছে।
ওই দেখুন বসার সুন্দর ভিউ করেছে। বিচের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, কিন্তু হোটেলে গিয়ে সমস্যা যেটা হয় এই বালি। যদিও আমরা যেটা ডিসাইড করেছি যে এই যে জুতোটা, এই জুতোটা একদম হোটেলের দরজার বাইরেই রাখবো। আমাদের হোটেলটা সিসিটিভি, টোটালটাই সিসিটিভি দিয়ে পুরো মোড়ানো, তার ফলে চুরি যাওয়ার ভয়টা, সম্ভাবনাটা নেই। কাজে যখনই আমরা ওই চান করতে এসেছি জুতোগুলোকে, বাইরের জুতোগুলোকে বাইরেই রেখে দিই, দরজার বাইরে। ভেতরের জুতো ভেতরেই ইউজ করছি, যার ফলে ধুলোটা কম হচ্ছে। যদিও কালকে প্রচুর গায়ে ধুলো ছিল, ধুলো বলতে বালি ছিল গায়ে প্রচুর। সেটা ওই বাথরুমে গিয়ে ওয়াশ করার সময় বুঝতে পেরেছিলাম। সমুদ্র অনেক দূর চলে গেছে। আমিও হাঁটতে সমুদ্রের ওখানে। এই দেখুন, এই মোটামুটি এই জায়গাটা এখানে শিবলিঙ্গের বড় মূর্তি রয়েছে। যতটা মানে ওল্ড দীঘাটা যতটা ব্যাকে যাওয়া যায় ততটা ব্যাকে চলে গেছে। আমরা যে পুরনো যে ওল্ড দীঘাটায় আসতাম, যে বিচটা, সেই বিচটা এখন মোটামুটি বোল্ডার ফেলে, সমুদ্রে যেহেতু এগিয়ে এসে ওই জন্য বোল্ডার ফেলে ওটা দফা করে দিয়েছে। ওই দিকে আর কেউ স্নান করে না এখন, পরে হচ্ছে এই দিকটা, ওই দিকে। সেই জন্য এই দিকে সি হক, সৈকত, আবাসন, এইগুলো ছাড়িয়ে সিগাল, এইগুলো ছাড়িয়ে এই মোটামুটি সূর্যের আলো মাটিতে পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে। কি সুন্দর দৃশ্য, পাশে সমুদ্র। এখানে ডেলি লাইফ মাঝিদের জাল নিয়ে আসছে, ব্যাক করছে, এত মাছ ধরেছে। কি সুন্দর দৃশ্য। এই জায়গাটায় কালকে প্রায় গলা অবধি জল ছিল যখন আমরা চান করেছি এই পজিশনটায় বিচ থেকে। দীঘা সাধারণত একটা খাড়ি, সমুদ্রের একটা অংশ ঢুকে গেছে, সেই অর্থে আমরা দীঘাকে চিনি আর কি, একটা খাড়ি হিসাবে। সমুদ্রের একটা খাড়ি, পুরী যেমন এন্টায়ার সমুদ্র পাওয়া যায়, দীঘা একটা খাড়ি। কিন্তু দীঘার বিচের থেকে পুরীর বিচ ফর বেটার, সুন্দর। কিন্তু আমাদের বাঙালিদের কম বাজেটে ঘোরার ক্ষেত্রে দীঘা বেস্ট। পুরী যেতে গেলে অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হবে। এই জায়গায় হঠাৎ করে মনে হলো, যেমন আমাদেরই 6:30 পৌনে 7টায় ইভিনিংয়ে মনে হলো দীঘায় ততক্ষণে তাম্রলিপ্ত, যদিও আগেরবার ট্রাই করেছিলাম তাম্রলিপ্ত আগের দিন, কিন্তু তৎকালে পাইনি, তারপরে ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে 7:30টার সময় মনে হলো
কালকে দীঘা যাব, সেই অনুযায়ী ফটাফট অদ্ভুতভাবে আমরা এলাম দীঘাতে। এরকমভাবে হয়তো অনেকে আসে কিন্তু অনেকে ইনফরমেশনটা জানেন না। যেমন আমার বাড়ি হচ্ছে ইছাপুর, আমি ওখান দিয়ে নবাবগঞ্জ ঘাট ক্রস করে এলাম বৈদ্যবাটি স্টেশন থেকে একদম দীঘার ভায়া পাঁশকুড়া ডাইরেক্ট কেটে নিলাম ট্রেনের টিকিট, লোকাল ট্রেন। একটু ঝঞ্ঝাট আছে ঠিকই, কিন্তু প্রত্যেক স্টেশনে থেমে থেমে যাবে, একটু বোরিং ব্যাপারটাও আছে, কিন্তু কিছু এটা আপনার সেকেন্ড অপশান। এবং আমার ফ্যামিলির, বিশেষ করে আমার ছেলে এবং নিজেদের, ওদের বাসে, সে ভলভো হোক আর যাই হোক, এসি হোক, ওদের বমি হয়, যার ফলে ওরা ট্রেন জার্নিটাকে বেশি মেঘের আড়ালে চলে যাচ্ছে। দেখুন, ট্রেন জার্নিটাকে ওরা বেশি প্রেফার করে। কাজে আমাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আসতে হলো হচ্ছে বৈদ্যবাটি থেকে হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল পেলাম। পাঁশকুড়া লোকালের টাইমিংটা হচ্ছে 8:30, কিন্তু এখন তো হাওড়া থেকে সব ট্রেনই লেটে ছাড়ছে, ওটা ছাড়তে 8:50 হয়ে গেল। ওই ট্রেনটা ধরে এলাম পাঁশকুড়ায়। 11:05 যখন ঢোকালো, 11টার সময় দীঘার এবং পাঁশকুড়া টু দীঘার ট্রেন রয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো চলেই গেছে, আমাদের বাই রোডে যেতে হবে, এইটুকুনি না, 117 কিলোমিটার ডিস্টেন্স। তো তারপরে নেমে দেখলাম যে দীঘার ট্রেন এখনও দেয়ইনি। 11:30টার সময়, 11:20 দীঘার ট্রেন দিল দুপুরে। এইবারে ওই ট্রেনটা ধরে, তখনও কিন্তু তাম্রলিপ্তর যে গল্পটা যেটা দিয়েছিল, তাম্রলিপ্ত যে রিজার্ভেশন ট্রেন, সেটা 6:45 ছিল। সেই ট্রেন কিন্তু হাওড়ায়, যখন আমরা এসে বৈদ্যবাটি থেকে হাওড়ায় যখন এলাম, তখন কিন্তু সেই ট্রেনটা দেয়ইনি, বলছে পরিবর্তিত সময় 9:15। তার মানে কি, দীঘায় লোকে ট্রেন অ্যাভেল করেই না। কিন্তু আমি সেই ট্রেনের অবশ্য তৎকালেও টিকিট পাইনি, যার ফলে আমাকে এই ডিসিশন নিতে হয়েছে। তো যাই হোক, 11:30টার সময় পাঁশকুড়া থেকে ট্রেনটা ছাড়লো। ট্রেনটা রাইট টাইম হচ্ছে 1:50 দীঘাতে। অদ্ভুতভাবে আধ ঘন্টা লেট করলেও ট্রেনটা কিন্তু 1:52 দুপুর 1:52 দীঘায় পৌঁছে দিল। কাজেই এই রুটটা মোটামুটি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, সেই জন্য বলে দিলাম। যারা ট্রেনের টিকিট, যারা বাসে করে আসতে সমস্যা আছে, ট্রেনে করে একটু জার্নিটা হেক্টিক, খুবই হেক্টিক, কিন্তু উপায় নেই। কাজে এইটা একটা অপশান হতে পারে, এটা দ্য বেস্ট অপশান। এটা একবার ভেবে দেখবেন। আর ব্যাক করার সময় ঠিক তাই, একটা 9টা কততে আছে ওটা ধরবো না, কারণ এখানে চেক ইন টাইম হচ্ছে 11টা আর চেক আউট টাইম হচ্ছে 10টায়। একদম 10টায় উসুল করেই যাব, 10টার সময় বেরোবো। 12টা কতই ট্রেন, তার আগে ফ্রেশ হয়ে নিয়ে 12:25 ট্রেন, 12:25 কি 12:50 এক্স্যাক্টলি এরকমই। তো এখান থেকে চান খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে, ওই বললাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে একটু সময় লাগছে, গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। ওখানে যদি গিয়ে 11টাও পৌঁছাই, হেভি লাঞ্চটা ওখানে করে নেব। সুন্দর একটা রেলের ক্যান্টিন রয়েছে, রেলের মতো করে সাজানো, বগি তৈরি করেছে ক্যান্টিনটা রেলের বগির মতো। কিন্তু একটা সমস্যা আছে যে মাত্র 2টো এসি, একটু বড় 2-3টে বগির মতো রয়েছে ঠিকই, কিন্তু এসি মাত্র 2টো, যার ফলে হাওয়া পাস হচ্ছে না। ওখানে যদি এসির সাথে 2-3টে ফ্যান লাগিয়ে দিত, তাহলে টোটাল হাওয়াটা টোটাল রুমটার মধ্যে ছড়িয়ে পড়তো। যাই হোক, সেটা আস্তে আস্তে সবে নতুন, নিউলি কনস্ট্রাক্টেড, আস্তে আস্তে হবে। ওইখানে হয়তো হেভি লাঞ্চটা করে পাঁশকুড়া লোকাল ধরবো। 12:50 পাঁশকুড়ায় 2 নাগাদও যদি পৌঁছায়, মানে 1-2 ঘন্টা লাগে। পাঁশকুড়া থেকে হাওড়া 2 ঘন্টা, 4 ঘন্টা। বাকি রাস্তাটা ওই বৈদ্যবাটি হয়ে আবার সেম রাস্তায় ব্যাক করবো। বাড়িতে পৌঁছতে
7টা 8টা বাজবে ইভিনিং। এখানে অনেক মানে গ্যাদারিং দেখতে পাচ্ছি, সব জেলে, ট্যুরিস্ট কম। আমার মতো খেতচুরি আজ কিছু ট্যুরিস্ট রয়েছে, এছাড়া ট্যুরিস্ট কম, সব জেলেদের সংখ্যাই বেশি। ইতস্তত বিক্ষিপ্ত, যদিও অনেক ট্যুরিস্ট চলে গেছে। আমার আজকে কামাই হলো অফিসটা, কারণ আগের দিন যদি মানে এসছি হচ্ছে 14 তারিখ যদি 1:50-এ, ওই সমস্যার কথাটা বলেছি আগে, 1:50-এ না পৌঁছে যদি 9টা নাগাদ পৌঁছানো যেত, 8টা-9টা নাগাদ, তাহলে 14 তারিখটা পুরোটাই ছুটি উপভোগ করা যেত। তাহলে কিন্তু কালকেই ব্যাক করে যেতাম। এসছি হচ্ছে 1:50, হোটেল তো মোটামুটি চেক আউটে 11টা, হোটেলে ঢুকেছি খেয়ে দিয়ে 3টে, 11টা থেকে 3টে, এটা আমার কাছে মাইনাস হয়েছে। সে 2 দিনের ভাড়া আমাকে দিতেই হচ্ছে। তবে রেন্টের ব্যাপারে বলি, রেন্ট এখানে হোটেল রেন্ট হচ্ছে ডাবল বেড এসি 1800 টাকা, 1800। আবার যদি ভিউ নিই তাহলে হচ্ছে 2200-2500 এরকম। আর যেগুলো একদম সি বিচের কাছে হোটেল যেগুলো রয়েছে, সিগুল, সি হক, ওল্ড দীঘায় বলছি, এই হোটেলগুলোর রেন্ট আবার অনেক বেশি, প্রায় পার ডে হয়তো 5000, 6000, 7000, যে যেরকম পাচ্ছে নিচ্ছে। তবে সামনে 29-30-এ একটা দীঘাতে বড় প্রোগ্রাম আছে, প্রচুর লোকের জনসমাগম হবে, ওই সময় রেন্ট হয়তো আরও বেড়ে যাবে। এই দেখুন, এরা হয়তো যাচ্ছে, সুন্দর এদের লাইফটা, ডেলি লাইফটা, যদিও খুব সুন্দর বলছি, বাইরে থেকে খুব সুন্দর, কিন্তু এদের সংগ্রামী জীবনটা আমাদের সাধারণ লাইফের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। জল আস্তে আস্তে বাড়ছে। স্টারফিশ, ছোট স্টারফিশ। এখানে আমরা কতটা দূরে চলে এসেছি। ওই হচ্ছে ওল্ড দীঘা, যেখানে আগে আমরা চান করতাম, কিন্তু পিছুতে কোন জায়গায় নিয়ে গেছে দেখুন। এইখানে মোটামুটি হোটেল নেই, লোকাল হাউস নেই, এটা অ্যাকচুয়ালি মোহনার দিকে নিয়ে যাচ্ছে। জালের ভালো ওয়েট হচ্ছে, এক একটা ইয়েতে 2-3জন করে ধরছে একটা বাসে। এটা মনে হচ্ছে একটা লম্বা জাল, মনে হচ্ছে না একদম ঠিক। পাড়ের দিকে নিয়ে যাচ্ছে, মাছ পেয়েছে কিনা জানি না। এই জাল পাড়ের দিকে নিয়ে চলে যাচ্ছেন? ও আচ্ছা, মাছ পেয়েছেন? আচ্ছা,
আচ্ছা, ও জালটা রাত্রিবেলা দিয়েছে। মোটামুটি পায়ে উঠে আস্তে আস্তে জল বাড়ছে। আস্তে আস্তে জল বাড়ছে এবং 9টা ফটা নাগাদ প্রচুর জল হয়ে যাবে। আজকে আর চান করবো না, কালকে অনেকক্ষণ চান করেছি, মানে ঘন্টা দুয়েক চান করেছি, ঘন্টা দুয়েকের বেশি চান করেছি। কারণ আরও বেশি করতে পারতাম, কিন্তু আমার বাচ্চারা খুবই ছোট এবং মিসেসের পক্ষে ট্যাকেল করা খুব মুশকিল। এখানে একটা মরা মাছ, মিসেসের পক্ষে ট্যাকেল করা খুব মুশকিল, যার ফলে মরা মাছ। এই যে প্লাস্টিক নিয়ে দেখি কাঁকড়া, কাঁকড়াই তো, কি জাতীয় কাঁকড়া? কাঁকড়াই তো। এটাকে একটা আচ্ছা, চলে গেল। চলে যাবে। আমি বলবো না, ভয় লাগছে। সাপের মতো কেমন করছে। দেখ, ওগুলো ভারী গেছে। নিয়ে গেছে। এটা কি মাছ? এগুলো খাওয়া যায় না। এটা শঙ্কর মাছ। শঙ্কর মাছ, ছোট শঙ্কর মাছ। ঠিক আছে, আরে ওটাকে উল্টো করে দাও না, অসুবিধা হচ্ছে। কামড়ে দেবে বাবা। অনেকটা হেঁটে হেঁটে এগিয়ে এলাম। ওইখানে প্রচুর লোকের জনসংখ্যা, ওটা হচ্ছে মনে হচ্ছে মোহনা, প্রবাবলি হতেও পারে। ঠিক আছে, মোটামুটি এখানে লাইভ শেষ করলাম। পরে আবার যদি কিছু পাই নিশ্চয়ই জানাবো।